বাড়ি ভর্তি মেহমানের সামনে আমার বাবা আমার মায়ের গালে থাপ্পড় মেরেছে। একটু দূরে দাঁড়িয়েই আমার ৩ ফুপু আর দাদি মুচকি মুচকি হাসছে। এদিকে আমার মা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাবার থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে মায়ের ঠোঁটের কণা দিয়ে রক্ত বের হচ্ছে, ফর্সা গালে ৫ আঙ্গুলের দাগ বসে গেছে। আমার ছোট বোনটা আমার শার্টের কণা ধরে আমার পিছনে লুকিয়ে আছে। বাবাকে যে সে বড্ড ভয় পায়। আসলে বাবার ভালোবাসাটা কি সেটা আমার ছোট্ট বোনটা জানেই না। আমার মাকে থাপ্পড় মারার কারণ? এ বাড়িতে অবশ্য কারণ লাগে না আমার মায়ের গায়ে হাত তুলতে। আজকে আমার ফুফাতো বোন রুমা তার জন্মদিন উপলক্ষে মুরগির ঝাল তরকারি খেতে চেয়েছিল, যদিও আমার দাদিমাকে তা জানাতে ভুলে গিয়েছিলেন, যেটা সে এখন অস্বীকার করছে। অন্যদিকে আমার বোন মিহা বেশ কিছুদিন ধরে রোস্ট খাবার বাহানা করছিল। কিন্তু দাদি অনুমতি দেয়নি বিধায় মা রান্না করতে পারেননি। তার কথায় মিহা এমন কেউ না যে যার কথায় বাসায় রোস্ট রান্না করতে হবে। কিন্তু আজ যেহেতু সুযোগ ছিল তাই সে মিহার পছন্দের রোস্ট রেঁধেছিল। আর সেটা নিয়েই অনুষ্ঠানের মাঝেই দাদি আর ফুপিরা মিলে বাবার কান ভারী করল, মা নাকি ইচ্ছা করে মুরগির ঝাল ফ্রাই না রেঁধে রোস্ট রেঁধেছে। মা নাকি ফুফুদে হিংসে করে আরও কত কি। বাসা ভর্তি মেহমানের সামনেই আমার দাদি মাটিতে বসে কাঁদতে লাগল। বিলাপ করে বলতে লাগল যে আমার মা নাকি তার সেবা যত্ন করে না, ফুফুদের হিংসা করে, সারাদিন ঘরে বসে ফোন চালায় আরও কত কি। এদিকে মা নিশ্চুপ হয়ে চোখের পানি ফেলছে। কারণ মা জানে প্রতিবাদ করলে বাবা আবারও অমানুষের মতো পেটাবে তাকে। কিন্তু আজ আমি সহ্য করতে পারলাম না। সবার সামনে চিল্লিয়ে উঠলাম। তার বললাম, আর কত মিথ্যে বলবে দাদি? আজ সকাল থেকে আমার মা একা হাতে এতগুলো মানুষের রান্না করেছে, পাশাপাশি ঘরদুয়ার পরিষ্কার করেছে একা হাতে, তুমি আর তোমার মেয়েরা তো ঠিকই ঘরে বসে সিরিয়াল দেখছিলে। আমার মা যদি ঘরে বসে ফোনই চালাতো তাহলে এতগুলো রান্না করল কি? তোমার এই পুরো বাসা সাজালো কে দাদি? আমার কথা শুনে দাদি কোনো জবাব খুঁজে পেলেন না। বাধ্য হয়ে বাবার সামনে আবার ন্যাকা কান্না শুরু করল, বলতে লাগল, দেখ বাপ, সামান্য একটু রান্না করছে দেখে খোঁটা দিয়ে দিল। তোর বউ আমার নাতিটাকেও আমার বিরুদ্ধে উস্কায় দিচ্ছে। তুই এর বিচার কর। ছোট মানুষ হয়ে কিভাবে আমার মুখে মুখে তর্ক করে কি? বাবা এবার আমার দিকে রাগী কণ্ঠে বলল, সাজ্জাদ বড়দের মাঝখানে কথা বলতে এসো না, আমাকে রাগানোর ফল কিন্তু ভালো হবে না গি। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? মারবে আমাকে? যেভাবে আমার মাকে মারো তোমার মা আর বোনদের কথায়? আর পারোই বা কি তুমি? তুমি ভালো সন্তান আর ভাই হলেও ভালো স্বামী আর ভালো বাবা হতে পারোনি বাবা, ঘু অভিমানের সুরে বললাম আমি। বাবা রাগে আমার গালে থাপ্পড় বসিয়ে দিলেন। চেঁচিয়ে বললেন, এতগুলো মানুষের সামনে নিজের বাবার সাথে বেয়াদবি করতে লজ্জা করে না তোর? আমার খায়ে আমাকেই তেজ দেখাস গু? না করে না। যেমন তোমার করে নি লজ্জা এতগুলো মানুষের সামনে আমার মায়ের গায়ে হাত তুলতে। আর খাওয়ার খোঁটা দিচ্ছ? কি খাওয়াও তুমি? সব ভালো ভালো বাজার করে দিয়ে আসো ফুপুদের বাসায়। ফুপুরা সেসব ভালো ভালো রান্না করে তোমাকে আর দাদিকে ডেকে নিয়ে খাওয়ায়। কিন্তু ওসব খাওয়ার সময় তুমি কি একবার ভেবেছ তোমার বাচ্চারা বাসায় কি দিয়ে খায়? কোনোদিন তোমার বোনদের বলেছে তোমার বউ বাচ্চার জন্যও যাতে একটু খাবার সাথে দিয়ে দেয়? বাসায় প্রতিদিন আমরা সবজি বা আলু ভর্তা দিয়ে ভাত খাই। দাদির তো সেজ ফুপির বাসায় যেয়ে খেয়ে আসে, কেননা তুমি সেখানে হাত ভরে বাজার দাও। আর তুমি নিজে ব্যবসার জন্য দুপুরে রাতে হোটেল থেকে খেয়ে আসো। কিন্তু আমরা বাবা, আমাদের বাসায় কয়দিন তুমি মাছ গোস্ত বাজার করে দিয়েছ বলতে পারবে? আমার মা টুকটাক সেলাই করে যা পায় ওটা দিয়েই শাকসবজি কিনে। বাবা হওয়ার কি দায়িত্ব পালন করেছ তুমি বাবা? আমার কথা শুনে বাবা কোনো উত্তর দিতে পারলেন না। শুধু অবাক চোখে দাদি আর ফুপিদের দিকে তাকিয়ে থাকলেন। দাদি আর ফুপিরা তড়িঘড়ি করে কথা দমানোর জন্য বললেন, আচ্ছা ওসব বাদ দে এখন। যা হওয়ার হয়ে গেছে। আজকে রুমার জন্মদিন। এতগুলা মানুষের সামনে বাপ বেটার ঝগড়া ভালো দেখায় না। চল সবাই কেক কাটব এখন। কিন্তু আমি আজ এত সহজে এদের ছাড়ব না। আজকে আমার মায়ের উপর, আমাদের প্রতি হওয়া অন্যায়ের শেষ আমি দেখেই ছাড়ব। ছড়া মেজাজে দাদিকে বললাম, কিসের বাদ দিব? যখন তোমার ছেলে আমার মায়ের গায়ে হাত তুলেছিল সেটা খুব ভালো দেখাচ্ছিল। কই তখন তো থামাতে আসনি। এখন কেন থামাচ্ছ? তারপর বাবার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা বাবা তুমি কি সত্যি আমাদের বাবা? না মানে প্রতি বছর আমাদের বাসায় আমার ফুফাতো ভাই বোনদের জন্মদিন পালন করা হয়, কিন্তু কোনোদিন আমার আর আমার বোনের জন্মদিন কেন পালন করা হয় না?
সাথে সাথে আমার বড় ফুপু খেকিয়ে উঠলেন, কি রে তুই কি তোর ভাই বোনদের হিংসে করিস নাকি? তাচ্ছিল্য হেসে বললাম, হিংসে করি না। শুধু জানতে চাই আমার আর আমার বোনের জন্মদিন পালন করা কেন হয় না? বাবা উত্তরটা দাও দয়া করে। কি? করিম শেখ এখনও নিশ্চুপ, কি উত্তর দিবেন তিনি? আসলেই তো তার সন্তানদের একটি জন্মদিনও আজ পর্যন্ত পালন করা হয়নি। আমি আবারও বললাম, প্রতি ঈদে তোমার বোনদের বোন জামাইদের দামি দামি কাপড় দেও, তোমার ভাগিনা ভাগ্নিদের গায়েও থাকে মার্কেটের সবচেয়ে দামি কাপড়টা। কিন্তু আমার মাকে দেওয়া হয় ৩৫০ টাকার প্রিন্টের শাড়ি, আমাকে দেয়া হয় রাস্তার পাশের ভ্যান থেকে কেনা ১০০ টাকা সস্তা শার্ট, আর আমার বোনটাকে দেয়া হয় ৩০০ টাকার জামা। এই যে বাবা দেখো, আজ যেই শার্টটা পরেছি এটাও দেলোয়ার কাকার ভ্যান থেকে দাদি কিনে দিয়েছিল ঈদে, দাম ১০০ টাকা। কিন্তু তোমার ভাগিনা ভাগ্নিদের যে কাপড় দেয়া হয় সেগুলোর দাম হয় ৩০ সহস্র টাকার উপরে। বাবা কেন এই বৈষম্য? উত্তর দেও। চুপ করে আছো কেন? এদিকে রোকেয়া বেগম নাতির কথা শুনে রীতিমতো ঘামছে, সে ঘটনা আবার ধামাচাপা দিতে নাটক শুরু করলেন, নাটক করে যায় নীলুফার পায়ে পড়ে গেলেন, কাঁদতে কাঁদতে বললেন, এই নে তোর পায়ে ধরলাম, তবু আমারে এমন বদনাম করিস না। একটু না হয় আমার মেয়ের ঘরের নাতি নাতনিদের ভালো কাপড় দিছি, তাই বলে এত হিংসা তগো পেটে গু? দাদির নাটক দেখে আমি আবার কিছু বলতে যাব তার আগেই বাবা আমার গালে আরেকটা থাপ্পড় দিলেন। চেঁচিয়ে বললেন, ঘরে যা বেয়াদপু। মায়ের দিকে তাকিয়ে বলল, এই শিক্ষা দিছিস আমার বাচ্চাগুলোকে গিউ? সবাইকে অবাক করে দিয়ে মা প্রথমবারের মতো তাচ্ছিল্য হেসে বলল, আপনার বাচ্চারা আর ছোট নেই যে মুখ বুজে অন্যায় সহ্য করবে। আমার ছেলেটা সায়েন্স নিয়েছে এবার, কিন্তু ওকে একটাও টিউশনি নিয়ে দেননি, এটা নাকি টাকা নষ্ট। কিন্তু আপনার ভাগিনা ভাগ্নিরা ঠিকই ৪টা করে টিউশনিতে ঢুকেছে, যার টাকা আপনি দেন। আমার ছেলে মেয়ে পড়ে সরকারি স্কুলে। কিন্তু আপনার বোনের বাচ্চাদের ভর্তি করিয়ে দিয়েছেন প্রাইভেট স্কুলে। আমার মেয়েটার নাচের শখ ছিল। কিন্তু আপনার মা আমার বাচ্চাটাকে নাচের ক্লাসে যেতে দেয়নি। এসব নাকি টাকা নষ্ট। কিন্তু তার মেয়ের ঘরের নাতি নাতনি ঠিকই নাচ গান শিখছে, তখন তা টাকা নষ্ট হয় না। আমার মেয়েটাকে আজ পর্যন্ত কোলে নিয়ে আদর করেননি। কিন্তু আপনার ভাগ্নিদের ঠিকই কোলে নিয়ে পুরো পাড়া ঘুরিয়ে আনেন। কেন? আমার মেয়েটার কি বাবার ভালোবাসা পাওয়ার অধিকার নেই? আসলে এত বছর মুখ বুজেছিলাম শুধু সন্তানগুলোর দিকে তাকিয়ে যে তাদেরকে বাবা ছাড়া করতে চাইনি। কিন্তু আজ নিজের সন্তানের মুখে অভিযোগগুলো শুনে, নিজের মেয়ের মুখে ভয় দেখে বুঝতে পারলাম ওরা আসলে বাবা ছাড়াই তারা সুখ থাকবে কি বলেই ছেলে মেয়ে দুটোকে নিয়ে ঘরে চলে গেল নীলুফা। নীলুফা যেতেই সব যেন আবার স্বাভাবিক হয়ে গেল। যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। রোকেয়া বানু আর তার ৩ মেয়ে সবাইকে তারা দিতে লাগল খাওয়ার জন্য। স্থির হতে পারল না করিম শেখ, সে যেয়ে বসে থাকল কোনার চেয়ারে। একটু পর হাতে দুটো ব্যাগ নিয়ে বেরিয়ে আসল নীলুফা। সাথে তার ২ বাচ্চা। স্ত্রীকে এভাবে রাতে ব্যাগ হাতে বেরিয়ে পড়তে দেখে অবাক হলেন করিম শেখ। এগিয়ে এসে নীলুফার হাত ধরে সে বলল, এই রাতে এসব কোনো নতুন নাটক শুরু করলে? নাটক না, বাচ্চাদের একটা সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করছি। কারণ এ বাড়িতে তা সম্ভব নয়। তাদের বাবা থেকেও না থাকার মতো যা বলছো ভেবে বলছো তো? এ বাড়ির চৌকাঠ পার করলে আর ঢোকার অনুমতি পাবে না গি। এটাই তো চাই, ১৬ বছর সহ্য করেছি, তবে আর নয়। এবার মুক্তি চাই গি। এ পর্যায়ে দাদি এসে বললেন, এসব কি বলছো বুমা? ঘরে যাও। বাবা মা কি শিক্ষা দেয়নি তোমাকে? ছোটলোক মেয়ে। এরপর ফুপিরাও কি কি যেন বলছিল, কিন্তু মা শেষবে কান না দিয়ে আমাদের হাত ধরে বেরিয়ে পড়ল। রিকশায় বসে আলগোছে মায়ের মুখে তাকালাম, দেখলাম তার মুখে মুক্তির হাসি, আত্মবিশ্বাসের হাসি, আত্মসম্মানের হাসি। শুন আব্বা, এইসব মাইয়া লোকের তাজ গায়ে মাখবি না। ২ দিন লাফাইব, তারপর আবার এখানেই ফেরত আইব। তুই যদি এখন ওরে আনবার যাস, তখন কিন্তু ওর দেমাগ বাড়ব। আর ওর ভাইয়ের বুটারে আমি চিনি। দুনিয়ার বজ্জাত মাইয়া। তোর কি মনে হয় ওই মাইয়া ওর সংসারে নীলুফা আর নীলুফার বাচ্চাগো থাকবার দিব? কোনদিনও না, ২ দিনের মধ্যে ঝাঁটা দিয়া পিটাইয়ে বের করব ওগো। তুই দেখে নিস বাপ। তুই খালি অপেক্ষা কর, নীলুফা তোর পায়ে ধরে মাফ চায় এই বাড়িতে ঢুকব। করিম শেখ তার মায়ের এইসব কথা কানে না নিয়ে সরাসরি জিজ্ঞেস করল, আম্মা তোমার হাতে যে সংসার খরচের টাকা প্রতি মাসে দিই, ওগুলা কি করো? আর মিহা সাজ্জাতে টিউশনের কথা বলে যে মাসে মাসে টাকা নেও, ওগুলা কই যায়? তখন সবার সামনে চুপ ছিলাম, কারণ তুমি আমার আম্মা, তোমার অসম্মান হোক আমি চাইনি। কিন্তু এখন আমি এর উত্তর চাই।
আমার বাচ্চারা কেন ঈদে ১০০ টাকার পোশাক পরত? ওদের ঈদের খরচের টাকা তো আমি তোমার হাতে দিয়ে দিতাম। তুমি এত বড় অন্যায় কি করে করলা আম্মা? রোকেয়া বেগম আমতা আমতা করে নেকা কান্না ছেড়ে বলতে লাগল, আমি কি আমার জন্য ওই টাকা খরচ করছি আব্বা? আমি তো তোর বোনদের সংসারেই টাকা দিচ্ছি। আমি টাকা না দিলে তোর একটা বোনের সংসারও টিকত না আব্বা। তুই তো জামাইদের চিনস, সংসারে একটা টাকাও দেয় না। তোর ভাগিনা ভাগ্নিদের পড়াশোনার খরচটাও দেয় না। আমি ওদের টাকা না দিলে ওদের পড়াশোনাই বন্ধ হয়ে যাব বাপ। তুই কি চাস তোর বোনরা সংসার ভাঙে বাসায় আসে বসে থাকুক? তাই বলে আমার স্ত্রী সন্তানদের হকের টাকা তুমি ওদের দিবা আম্মা? আমি তো আমার বোনদের দেওয়ার বেলা কমতি রাখি না আম্মা। তাহলে তুমি কেন আমার সন্তান স্ত্রীর হকের টাকা ওদের পেছনে ঢালো? ওদের অভাব পড়লে আমাকে বলতা, আমি আরও দিতাম। কিন্তু তুমি আমার স্ত্রী সন্তানদের কষ্টে রাখলা কেন আম্মা? আমার তো ভাবতেও লজ্জা লাগতেছে যে যেই আমি মাসে লাখ টাকা ইনকাম করি, সেই আমার স্ত্রী কাপড় সেলাই করে আমার বাচ্চাদের মুখে ভাত তোলে। আম্মা এখন তো মনে হচ্ছে ভুল আমারই যে আমি সংসার খরচের টাকা আপনার হাতে দিতাম। কারণ ওই টাকার ১ টাকাও আপনি আমার স্ত্রী সন্তানদের পেছনে খরচ করতেন না। আমি তো ভাবছিলাম আপনার হাতে টাকা দিলে আপনার সম্মান বজায় থাকবে। আমার স্ত্রীর সামনে আপনাকে কোনোদিন হাত পাততে হবে না। কিন্তু আমার ধারণা ভুল ছিল আম্মা। আমার উচিত ছিল সংসার খরচের টাকা আমার স্ত্রীর হাতেই দেয়া, অন্তত আমার বাচ্চারা অনাথের মতো বড় হইত না গু। বলেই মায়ের ঘর থেকে বেরিয়ে গেল করিম শেখ। এদিকে ছেলের রাগ দেখে সিটিয়ে রইল রোকেয়া বানু। করিম শেখ ঘর থেকে বের হতেই রোকেয়া বানুর ঘরে হুড়মুড়িয়ে ঢুকল তার মেয়ে। লক্ষ্য নতুন পরিকল্পনার। রিকশা যেয়ে থামল নানা বাড়ির সামনে। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর মামি এসে দরজা খুলে দিল। নানা নানিরও ঘুম এতক্ষণে ছুটে গিয়েছে। মামি দরজায় দাঁড়িয়েই বিরক্তি মুখে জিজ্ঞেস করল, কি ব্যাপার নীলুফা, এত রাতে ব্যাগ হাতে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে? মা শান্ত গলায় বললেন, দরজা থেকে সরো ভাবি, আগে ঘরে ঢুকি কি বলে নিজেই মামিকে সরিয়ে আমাদের হাত ধরে ঘরে নিয়ে আসলেন। তারপর নানিকে বললেন, মা আমি সারা জীবনের জন্য ওই বাসা ছেড়ে চলে এসেছি। এখন থেকে এখানেই থাকব উ। মায়ের কথা শোনার সাথে সাথেই মামি তেতে উঠলেন, ততক্ষণে মামারও ঘুম ভেঙে গেছে। মামা মামিকে ইশারায় শান্ত হতে বলে নিজেই জিজ্ঞেস করলেন, একেবারে চলে এসেছিস মানে? নিজের সংসার থুয়ে কেউ এভাবে চলে আসে নাকি? আর ঝামেলা সব সংসারেই হয়। তাই বলে বস্তাবস্তি নিয়ে চলে আসবি নাকি? মা কিছু বলতে যাবে তার আগেই নানা বলে উঠলেন, আমার মেয়ে তার নিজের বাসায় এসেছে, এখানে সে কারো জবাবদিহিতা করতে বাধ্য না গি। অবশ্যই বাধ্য বাবা, আমার এত কামাই নেই যে তোমার মেয়ে আর নাতি নাতনিকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। কারণ বাহিরে যে কাজ করার মুরত তোমার মেয়ের নেই। আবার সাথে নিয়ে এসেছে দামরা দুটো ছেলে মেয়ে। শুনো বাবা, তোমার পরে এই বাসার মালিক আমি। তাই এই বাসায় কে থাকবে আর কে থাকবে না তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আর আপনি ভুলে যাবেন না আপনি আর মাও আমার টাকাই বসে বসে খাচ্ছেন উ। নানা এবার হেসে বলল, আমি এখনও বর্তমান আছি নেহাল, তাই আমার বাসায় কে থাকবে আর থাকবে না তার সিদ্ধান্ত নেয়ার তুমি কেউ না। আর রইল আমার আর তোমার মায়ের খরচের ব্যাপারটা, তাহলে শুনে রাখো তোমাকে এই বাসায় থাকতে দিয়েছি, তার বিনিময়ে তুমি আমাদের দেখছ। তুমি যদি বাহিরে কোথাও বাসা ভাড়া নেও, তাহলে মিনিমাম ৭,০০০ বাসা ভাড়া দিতে হতো। ওটা তো দিচ্ছ না। তুমি বরং প্রতি মাসে আমাকে বাসা ভাড়া দিবে, তার বদলে এই বাসায় থাকবে। আর নীলুফা তুমি নানুভাইদের নিয়ে তোমার মায়ের রুমে যাও, আমি এখানে থাকবো। মামা তেতে বললেন, এটা কেমন কথা বাবা, আমি তোমার ছেলে। আমি কেন ভাড়া দিব? নানা বললেন, যদি ভাড়া দিতে না পারো তাহলে চুপ থাকো। মালিহা, নীলুফা আর নানুভাইদের তোমার সাথে নিয়ে যাও। মা এবার বলে উঠল, কেন বাবা, আমি আমার ঘরে যাব। এ বাসায় যেমন ভাইয়ার নিজের ঘর আছে আমারও তো আছে। আমি আমার ঘরেই থাকব। মামি চিল্লিয়ে বললেন, খবরদার নীলুফা, ওখানে এখন আমার মেয়ে থাকে, ওটা ওর ঘর গু। তোমার মেয়ের জন্য আলাদা ঘর প্রয়োজন পড়লে নিজে যেয়ে বানিয়ে নেও, আমি আমার অধিকার ছাড়ব না। যেহেতু মনি ঘুমিয়ে পড়ছে তাই আজ ওকে ডাকলাম না। কাল সকালের মধ্যেই ঘর খালি চাই আমি। আর ভেবো না তোমার স্বামীরটা খাব না, নিজের আর নিজের বাচ্চাদের খরচ আমি নিজেই বহন করব। সেই সাহস আছে বলেই ও বাড়ি ছেড়ে এসেছি। কালকের মধ্যেই যেন আমার রুম খালি হয় উ। এদিকে নানা ভাইও বললেন, নীলুফার রুম যাতে কালকেই খালি করা হয় গি। ওটায় আপনার নাতনি থাকে আব্বা, আপনি কিভাবে ওকে ওখান থেকে বের করে দিতে বলেন? ও যেমন আমার নাতনি তেমনি নীলুফা আমার মেয়ে।
মেয়ের চেয়ে নাতনি অবশ্যই বড় না। তোমরা এখন যেতে পারো। আমি আর কথা বলতে চাই না গিয়ে। সবাই এক এক করে নিজ নিজ ঘরে চলে গেল। ড্রয়িং রুমে এক পরে রইলেন বৃদ্ধ রফিক মিয়া। সোফায় শুয়ে মিলাতে লাগলেন তার এই দীর্ঘ জীবনের হিসাব নিকাশ। তিনি একটা সরকারি অফিসের সামান্য পিয়ন ছিলেন। যা বেতন পেতেন তা দিয়েই তার সংসার টানে টুনে চলে যেত। কিন্তু তার ছোট বোনের জন্য মাঝে মধ্যেই সংসারে টান পড়ত। ছোট বোনের সংসারের সুখের জন্য নিজের সন্তানদের সে অভাবে রেখেছে। ছোট বোন দুদিন পর পরই হাজির হতো। ঠিকভাবে আপ্যায়ন না করলে তার মা কান্নাকাটি শুরু করত, অভিশাপ দিত। সে নাকি বউ বাচ্চার পিছনে সব টাকা খরচ করে, বোনের প্রতি কোনো দায়িত্ব পালন করে না, আরও কত কি। বাধ্য হয়ে ধার করে সে বোনের চাহিদা মেটাত। কারণ মাকে তো বোঝাতে পারে না যে তার বেতন অল্প। এভাবেই দিন যেতে থাকে। তার নিজের সন্তানদের ভরণপোষণে খামতি রাখলেও বোনের সন্তানদের ঠিকই আগলে রাখত। ভালো টিউশন, ভালো স্কুলের অভাবে যথাসময়ে ভালো গাইড, খাতা, কলম এসব কিনে দিতে না পারায় তার বাচ্চা দুটো পড়াশোনায় পিছিয়ে পড়ে। অন্যদিকে তার বোনের সন্তানরা ঠিকই পড়াশোনায় এগিয়ে যায়। ফলশ্রুতিতে তার ছেলেটা ইন্টারে ফেল করে। তার পড়াশোনার প্রতি মনোযোগ উঠে যায়। ছন্নছাড়া জীবন শুরু করে। অন্যদিকে তার মা বারবার তাকে চাপ দেয় যেন সে নীলুফাকে বিয়ে দিয়ে দেয়, তার বোনও চাপ দিতে থাকে। তারা বলে যে মেয়েদের এত পড়াশোনা করিয়ে লাভ নেই, টাকা নষ্ট। নীলুফা যত বড় হবে তত তার বিয়ের খরচ বাড়বে। ফলে নীলুফা ক্লাস 8-এর ছাত্রী থাকা কালিনী মা বোনের পছন্দের অশিক্ষিত ব্যবসায়ী করিম শেখের সাথে নীলুফার বিয়ে দেয়। বিয়ের পর তার মেয়েটা কত নির্যাতন সহ্য করেছে। অন্যদিকে তার বোনের মেয়ে ঠিকই মাস্টার্স পাশ করে একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তার সাথে বিয়ে করেছে, নিজেও সে চাকরি করে। এ নিয়ে তার বোনের গর্বের কমতি নেই। এদিকে নেহাল হুট করেই পালিয়ে বিয়ে করে ফেলে। বিয়ের পর সে ভয়ঙ্করভাবে বুভক্ত হয়ে যায়। বুয়ের কথায় ও বুদ্ধিতে ব্যবসা শুরু কর, সে ব্যবসা থেকে ভালো আয়ও আসে। কিন্তু নেহাল রফিক সাহেবকে সহ্য করতে পারে না। শুধুমাত্র সন্তান হিসেবে দায়িত্ব পালন করে। অবশ্য রফিক মিয়া মাঝে মাঝে চিন্তা করে এটা তার কর্মের ফল। রফিক তার ছেলের সুখের সংসার দেখে খুশিও হয়। যেই সুখ সে তার স্ত্রী সন্তানকে দিতে পারেনি, সেই সুখ তার ছেলে নিজের স্ত্রী সন্তানকে দিচ্ছে। আজ যখন নীলুফা তার কাছে ফিরে এলো, সে ভেবে নীল সৃষ্টিকর্তা হয়তোবা তাকে আরেকবার সুযোগ দিয়েছেন নিজের পাপের প্রায়শ্চিত্ত করার, মেয়েটাকে একটা সুন্দর জীবন দেয়ার। রাত প্রায় 3টা, কিন্তু করিম শেখের চোখে নেই কোনো ঘুম। বারবার বিছানায় এপাশ ওপাশ করছে। নীলুফার নিষ্পাপ মুখটা চোখের সামনে ভাসছে, বাচ্চাদের কথা মনে পড়ছে। করিম শেখের বয়স যখন 14, তখন তার বাবা মারা যায়। একদিকে ছোট ছোট 3 বোন, অন্যদিকে বিধবা মা। তার উপরে আবার দাদি বাবার মৃত্যুর জন্য আমার মাকেই দায়ী করতে লাগল, কারণ বাবা সেদিন মায়ের ওষুধ নিতেই বাজারে গিয়েছিলেন, কিন্তু আসার পথে এক নির্মাণাধীন বিল্ডিং থেকে ইট মাথায় পড়ে সেখানে বাবার চাচারা সেই সুযোগে জায়গা জমি নিজেদের নামে লিখে নিয়ে তাদেরকে এক কাপড়েই বের করে দেয়। এরপর মা তাদের নিয়ে নানা বাসায় গেলে সেখানেও তাদের ঠাঁই দেয়া হয় না। তারপর তারা আবার শহরে ফিরে আসে। তার মা মানুষের বাসায় ছুটা কাজ করা শুরু করে। আর এদিকে করিম শেখ একটা দোকানের কর্মচারী হিসেবে ঢুকে। এভাবেই চলতে থাকে তাদের জীবন। পরবর্তীতে স্বল্প লোনে করিম শেখ ব্যবসা শুরু করে আর এখানে দ্রুত সাফল্য পায়। ভাগ্য ফেরে তাদের। একদিন ব্যবসার কাজে মতিগঞ্জে যায় সে, চোখ পড়ে স্কুল ড্রেস পরা কিশোরী নীলুফাকে। মন দিয়ে বসে সেখানেই। বাসায় এসে তার মাকে নীলুফার কথা জানাতেই তার মা মানা করে দেয়। তার মায়ের কথা, আগে তার 3 বোনের বিয়ে হবে, তার সে বিয়ে করতে পারবে। রোকেনা বানুর ভয় ছিল করিম একবার বিয়ে করলে সে বুয়ের কথায় উঠবোস করবে, মা বোনদের আর দায়িত্ব নিবে। কিন্তু এদিকে নীলুফাকে হারানোর ভয়ও মনে জেঁকে ধরেছিল মনে, কারণ লোকের মুখে সে জেনেছিল নীলুফার বিয়ে দেওয়ার জন্য নাকি পাত্র খোঁজা হচ্ছে। তাই তো সে জেদ ধরে বসল নীলুফাকে বিয়ে করবে। খাওয়া দাওয়া, দোকান যাওয়া সব বন্ধ করে দিল। অবশেষে ছেলের জেদের কাছে হার মানতে বাধ্য হল রোকেয়া বানু। কিন্তু তার আগে ছেলেকে কসম দিল যে পরিস্থিতি যেমনই হোক সে কোনোদিন তার মা আর বোনদের অবহেলা করবে না, আর সব সময় তার মায়ের কথা চলবে, না হলে সে মায়ের মরা মুখ দেখবে। সেদিন মায়ের মাথা ছুঁয়ে কসম কাটে করিম। এরপর 14 বছর কিশোরী মেয়েটাকে ঘরের বু করে তুলে পুরো সংসারের দায়িত্ব তুলে দেয় ওই মেয়েটার কাঁধে। বিয়ের পরের দিনই নীলুফাকে পাঠানো হয় রান্নাঘরে। তার বোনেরা নীলুফার চেয়ে বয়সে বড় হলেও তারা কখনোই রান্না বান্নায় নীলুফাকে সাহায্য করত না।
রিনু, বিনু, ইনুর কাপড় চোপড়ও তাকে ধুতে হতো। শুধু কি তখন? না। বোনেরা বিয়ের পরেও ছুটির দিন ব্যাগ ভরে নোংরা কাপড় নিয়ে আসত, সেগুলো ধোয়ার ভার পড়ত নীলুফারের উপর। এতজনের রান্না বান্না করার পর আবার ওসব ধোয়া, তারপর আবার কলপার ভর্তি এঁটো থালা বাসন। সবই চোখে পড়ত করিম শেখের। কিন্তু বুয়ের পক্ষে কিছু বললে যদি মা বোন কষ্ট পায়, এই ভয়ে সে চুপ থাকত। দীর্ঘ ১৬টা বছর নীলুফা সহ্য করেছে এসব। বিয়ের প্রথম প্রথম নীলুফা অভিযোগ করত। কিন্তু মা বোনের নামে কটু কথা শুনে করিম শেখ তার উপর নির্যাতন করত। তার উপরে আবার প্রতিদিন কাজ শেষে যখন বাসায় ফিরত মা বোনেরা নীলুফার নামে হাজারটা অভিযোগ করত। রাগের মাথায় করিম শেখও যে নীলুফার গায়ে হাত তুলত, কোনোদিন জানার চেষ্টাটাও করত না যে নীলুফা আসলে দোষী কিনা। পরবর্তীতে নিজেকে দোষী মনে হলেও কোনো দিন নীলুফার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করত না, ক্ষমা চাইলে তো মা বোন ছোট হবে, আর বাড়ির বুদের একটু আকটু মানিয়ে চলতেই হয়। এই ধারণাতেই ১৬টা বছর পার করেছি করিম শেখ। আর তার বাচ্চারা? তাদের কি করিম শেখ ভালোবাসত না? অবশ্যই বাসত। কিন্তু সে ভালোবাসা দেখানো নিষেধ ছিল তার জন্য। তার বোন বিনুর স্বামী প্রবাসী, রিনুর স্বামী ঢাকায় চাকরি করে আর ইনুর স্বামী বর্ডারে। ফলে তার ভাগিনা ভাগ্নিরা কেউই তার বাবাকে কাছে পায় না। তাই তার বোনের বাচ্চারা যদি দেখে মামা তার সন্তানদের আদর করতেছে, তাহলে তারা কষ্ট পাবে। কিন্তু করিম নিজের বাচ্চাদের থেকে দূরে দূরে থাকলেও নিজের ভাগিনা ভাগ্নিদের ঠিকই বুকে আগলে রাখত। তার মায়ের নির্দেশ ছিল যে সবকিছু ভাবতেই কেমন পেট গুলিয়ে উঠল করিম শেখের। দৌড়ে যেয়ে বমি করল। আজকে সকালে শিলা রান্নাঘরে যায়নি। সে সিদ্ধান্ত নিয়েছে যে যতদিন নীলুফা এ বাসায় আছে ততদিন সে আর বাড়ির কোনো কাজ করবে না। নেহালও এ বিষয়ে কিছু বলেনি। কারণ সে নিজেকে কথা দিয়েছে স্ত্রী সন্তান ছাড়া আর কাউকে সে নিজের জীবনে প্রাধান্য দিবে না। তার মায়ের, তার বোনের জীবনটা যেভাবে নষ্ট হয়েছে, তার মেয়েটার জীবন সে নষ্ট হতে দিবে না। বাধ্য হয়ে মালিহা বেগমি সকালে নাস্তা বানাতে গেলেন। অবশ্য প্রতিদিনই শিলাকে সে রান্নায় টুকটাক সাহায্য করেন। শিলার সাথে তার সম্পর্কটা বেশ শীতল। শিলা কোনোদিন তাকে অসম্মান করেনি, সত্যি বা কোনো কিছুর অভাব হতেও দেয়নি, কিন্তু তার সাথে বসে কোনো দু-একটা ভালো মন্দ গল্পও কোনোদিন করে না। যেন সব সময় এড়িয়ে চলতে চায়। নাস্তার টেবিলে বসেছে সবাই। নাস্তা করার মাঝেই নেহাল বলে উঠল, বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে পরের মাসেই আমি ভাড়া বাসায় উঠব। যেই বাসায় আমার সন্তানের অধিকার কেড়ে নেওয়া হয় সে বাসায় আমি থাকব না। তোমার মেয়ে আসতে না আসতেই আমার মেয়ে ঘর ছাড়া হয়েছে। আমি ইতিহাসের পুনরাবৃত্তি হতে দিব না বাবা। তোমার হাত খরচের টাকার চিন্তা করো না। প্রতি মাসেই তা পাঠিয়ে দিব। তবে তোমার মেয়ে আর নাতি নাতনির জন্য ১ টাকাও দিতে পারব না গে। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না ভাইয়া, আমি বা আমার সন্তানেরা তোমার সন্তানের হক মারব না। আমাদের খরচ আমরাই চালিয়ে নিব। আর বাকি থাকলো আমাদের থাকার জায়গা। যাও, আমার রুম আমি তোমার মেয়েকে দিয়ে দিলাম। বাসার পেছনের দিকে টিন দিয়ে ২টো রুম বসিয়ে সেখানেই আমি আমার বাচ্চাদের নিয়ে থাকব। আমরা আলাদাই খাব। শুধু ২টো দিন সহ্য করগু। মামা তাচ্ছিল্য হেসে বলল, ঘর বানাবি? টাকা পাবি কই? তোর মহান বাপ তো আগেই নিজের সব জমি জমা বেচে তার বোনের বাচ্চাদের মানুষ করছে, নিজের পেনশনের টাকাটাও তার বোন জামাইকে ব্যবসার কাজে লাগাতে দিয়ে দিয়েছে। ১ টাকাও তো সঞ্চয় নাই তোর বাপের। ওই দিন শেষে আমার কাছেই ওষুধের টাকার জন্য হাত পাততে হয় তার। তার প্রিয় ভাগিনা ভাগ্নিরা মুখ ফিরেও তাকায় না। আর তোকে ঘাড় থেকে নামাতে যেই নরকে বিয়ে দিয়েছে, ওখান থেকে যে খালি হাতে এসেছিস, তা আমার বোঝা হয়ে গেছে। তাহলে? ছেলের কথা শুনে লজ্জায় মাথা নামিয়ে ফেলল রফিক মিয়া। কি বলবে সে? সবই তার পাপের ফল। মা বলল, বললাম তো আমার ব্যবস্থা আমি করে নিব। ২টো দিন সহ্য কর। আমাদের ঝামেলার জন্য এই বয়সে মাকে অন্তত কষ্ট দিতে চাচ্ছি না। তাই আমিই সরে যাচ্ছি। অন্য কোথাও সস্তায় বাসা নিতে পারতাম, কিন্তু আমার বাচ্চাদের একটা নিরাপদ আশ্রয় প্রয়োজন, তাই এই ভিটাতেই ঘর তুলে থাকব। কিন্তু তোদের উপর বোঝা হব না ভাই। নেহাল আর কিছু না বলে নাস্তা রেখে ঘরে চলে গেল। কষ্ট কি তার লাগছে না? অবশ্যই লাগছে। নীলুফা তার অনেক আদরের বোন। প্রচণ্ড ভালোবাসে সে তার বোনকে। কিন্তু তাদের ভয়ঙ্কর অতীতের কারণে সে এখন শুধু নিজের স্ত্রী সন্তান ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে চায় না। চায় না তার সন্তানও তার আর নীলুফার মতো বিষাক্ত অতীত নিয়ে বড় হোক। নেহালের আজও মনে আছে তার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল।
পড়াশোনার প্রতিও প্রচণ্ড মনোযোগ ছিল। কিন্তু ক্লাস 10-এ উঠার পর সায়েন্সের সাবজেক্টের টিউশনি পড়তে না পারায় তার রেজাল্ট খারাপ হয়। এরপর কলেজে উঠার পর পড়াশোনা আরও কঠিন হয়ে যায়। বাবার পায়ে পর্যন্ত ধরেছিল যাতে টিউশনি পড়ার খরচ দেয়। কিন্তু বাবা দেয়নি। সেইটায় তার ভাগিনা ভাগ্নি নিজেদের শখ মেটাত। ফলশ্রুতিতে সে ইন্টারে ফেল করে। তার স্বপ্ন চিরতরে শেষ হয়ে যায়। এরপর থেকে ছন্নছাড়া জীবন শুরু করে সে। গল্পের নাম নীলুফার সংসার। লেখিকা ইলোরা ফারদিন।